আমাদের গ্রাম বানপুর সন্ধ্যা নামলেই নিস্তব্ধ হয়ে যেত। চারপাশে গভীর বাঁশবাগান আর দূরে পুরনো শ্মশান, এসব নিয়ে লোকের মুখে মুখে ছিল নিশির ডাকের কথা। নিশি হল সেই প্রেত যে রাতের অন্ধকারে আপনার প্রিয়জনের গলায় আপনাকে ডাকে। একটানা 3 বার ডাক শুনলে সাড়া দেওয়া নিষেধ, কারণ একবার সাড়া দিলেই আপনার আত্মা চিরতরে তার দখলে চলে যাবে। অরুণ, আমি আর দেবু, আমরা 3 জন ছোটবেলা থেকেই এই গল্প শুনে বড় হয়েছি, কিন্তু শহরের আধুনিক শিক্ষা আমাদের ভয়কে হেসে উড়িয়ে দিতে শিখিয়েছিল। সেদিন ছিল পূর্ণিমা রাত। আমরা 3 বন্ধু বাঁশবাগান পেরিয়ে আমাদের পুরনো ভাঙা ক্লাবে বসে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ দেবু ফিসফিস করে বলল, শুনলি, বাইরে গভীর জঙ্গলের দিক থেকে একটা ডাক ভেসে এলো, একদম স্পষ্ট, যেন কেউ আমাদের ক্লাবের দরজার বাইরে দাঁড়িয়ে ডাকছে। অরুণ, তুই কোথায়? স্বরটা ছিল অরুণদার ছোট বোন টুকটুকির। অরুণদা চমকে উঠল। টুকটুকি, ও এত রাতে এখানে কি করছে? ওর তো আজ মামাবাড়ি যাওয়ার কথা ছিল। আমি দেবুর দিকে তাকালাম। দেবু চোখ নাচালো। আমরা দুজনেই জানতাম এটা নিশির ডাকের প্রথম সতর্কতা, কিন্তু অরুণদা তার বোনের চিন্তায় অস্থির। যাব নাকি একবার দেখতে? অরুণদা উঠতে চাইল। না অরুণদা, থামো। আমি হাত ধরে টেনে ধরলাম। মনে নেই 3 বার না শুনে থাকতে হয়। এটা নিশির ডাক, আর কেউ না। অরুণদা মানতে চাইল না। দূর, এসব সেকালের গল্প। টুকটুকি হয়তো ভয় পেয়ে গেছে। আমরা যখন জোর করে অরুণদাকে ধরে বসে আছি, ঠিক তখনই দ্বিতীয় ডাকটা এলো আরও কাছে, যেন কেউ ক্লাবের জানালার পাশেই দাঁড়িয়ে আছে। অরুণদা, ভেতরে কি করছো? আমার খুব ভয় করছে, প্লিজ একটু এসো না। স্বরটা এতই করুণ আর বিশ্বাসযোগ্য ছিল যে অরুণদার চোখ ভিজে এলো। সে ছটপট করতে লাগল। অরুণদা প্রায় আর্তনাদ করে তোরা উঠল। আমার বোনকে ভয় পেয়ে মরতে দিবি? দেবু কাঁপা গলায় বলল, অরুণদা, তুমি জানো না নিশি কি করতে পারে? যদি ও টুকটুকি না হয়, টুকটুকির গলা তো নিশি হুবহু নকল করতে পারে। অরুণদা দেবুর কথা কানে নিল না। সে জোর করে আমার আর দেবুর হাত ছাড়িয়ে দরজার দিকে পা বাড়ালো। আমি দেখতে যাচ্ছি, যদি এটা টুকটুকি হয় আর আমি না যাই, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। ঠিক সেই মুহূর্তে সেই তৃতীয় ডাকটা এলো। ডাকটা এবার বাইরে থেকে এলো না, এবার এলো ক্লাবের ভেতর থেকে, ঠিক আমাদের 3 জনের মাঝখান থেকে। তবে স্বরটা টুকটুকির ছিল না, স্বরটা ছিল অরুণদার নিজের মায়ের। অরুণ, এত রাত হলো, এবার বাড়ি আয় বাবা, মা দরজা খুলে দাঁড়িয়ে আছে। সেই ডাক শুনে আমাদের বুক যেন থেমে গেল। অরুণদার মুখ সাদা হয়ে গেল, কারণ আমরা 3 জনেই জানতাম অরুণদার মা গত 3 বছর ধরে বিছানায় শয্যাশায়ী। কথা বলার ক্ষমতা তার পুরোপুরি চলে গেছে। এই সত্যটা আঘাত করল যেন বাজ পড়ার মতো। যদি বাইরের ডাক টুকটুকির নাও হয়, তবুও সেটা ছিল দূরের, কিন্তু এই ডাকটা এত কাছে, এত বাস্তব। আমি এর দেবু 1 সেকেন্ডের জন্য নড়তে পারলাম না। আমাদের চোখ গেল ক্লাব ঘরের কোণে রাখা পুরনো আলমারিটার দিকে। সেখান থেকেই এসেছিল ডাকটা। অরুণদার চোখ আলমারিটার দিকে স্থির। সে ধীর পায়ে এগিয়ে গেল। মা, তুমি এখানে কি করে আসলে? ঠিক তখনই আলমারির দরজাটা সামান্য খুলে গেল। ভেতরে শুধু অন্ধকার, কিন্তু সেই অন্ধকার থেকে টুপ করে একটা সাদা জিনিস অরুণদার পায়ের কাছে পড়ল। সেটা ছিল একটা শাখা, টুকটুকির মায়ের হাতে থাকা সেই পুরনো শাখা, এবং তার সঙ্গে একটা ফিসফিস আওয়াজ। এবার কোনো ডাক নয়, কেবল হাসি, অসংখ্য মানুষের হাসি, যেন ক্লাব ঘরের প্রতিটি দেয়ালে হাজারো প্রেত লুকিয়ে আছে। অরুণদা, আমি এবং দেবু 3 জনেই সেই ক্লাব ঘর থেকে জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। পরের দিন সকালে গ্রামের লোক এসে আমাদের উদ্ধার করেছিল। অরুণদার জ্ঞান ফেরল বটে, কিন্তু তার মুখ থেকে একটা শব্দও বেরোল না।
সে কেবলই শূন্যের দিকে তাকিয়ে থাকত, আর তার হাতে ধরা ছিল সেই ভাঙা শাখাটা। আমরা আজও জানি না নিশি সেদিন কাকে ডাকতে এসেছিল, অরুণদাকে, নাকি সেই 3 বছর শয্যাশায়ী থাকা মাকে, নাকি তিনজনকে একসঙ্গেই। কেবল তৃতীয় ডাকটা এসেছিল সেই জায়গা থেকে যেখানে আমরা সবচেয়ে নিরাপদ মনে করেছিলাম। আর সেই ডাক, যার উত্তর দেওয়ার মতো ক্ষমতা অরুণদার ছিল না, আমাদের চিরতরে বোবা করে দিয়েছে।